হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রপার ক্লাস বাংলা। দেখো, এই ভিডিওটিতে আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের সাথে শেয়ার করব, যেটি পেয়েছিলাম 2018-র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্টের জন্য। ভিডিওটি টোটালি মোটিভেশনাল ভিডিও হতে চলেছে সমস্ত রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্য, শুধুমাত্র এএলপি পোস্টের জন্য নয়, কারণ যে কোনো পোস্টের জন্য এই ধরনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়। তো আপকামিং সময়ে তোমরা রেলওয়ের যে কোনো পোস্টের জন্য যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, তো মোটামুটি এই ধরনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা পাবে। তো ভিডিওটি দেখো লাস্ট পর্যন্ত, কোনো রকম স্কিপ করা ছাড়া দেখো, আশা করি এর থেকে তোমরা মোটিভেশন পাবে। তো যারা আমাকে প্রথমবার দেখছো তাদের জন্য বলি, আমার নাম শুভদীপ। বর্তমানে আমি ভারতীয় রেলওয়েতে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে কর্মরত। তো চলো ল্যাপটপ স্ক্রিনে নিয়ে চলি, যেখানে তোমাদের আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেখাবো। সো এই হলো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেখানে কিছু কিছু তথ্য আমি লাল কালার দিয়ে হাইড করেছি, তার কারণ এর মধ্যে কিছু কিছু তথ্য অফিসিয়াল তথ্য আছে এবং কিছু আমার পার্সোনাল তথ্য। অবশ্যই এগুলো তোমাদের কোনো কাজেও লাগবে না। এবার ডান দিকটায় দেখো, ডান দিকে দেওয়া আছে যেখান থেকে আমাকে লেটারটি পাঠানো হয়েছিল, অফিস অফ দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, মানে হলো ডিআরএম পি। পার্সোনাল পি মানে পার্সোনাল, সমস্ত রিক্রুটমেন্ট এইচআর সংক্রান্ত বিষয়গুলো পার্সোনাল ডিপার্টমেন্ট দেখে রেলের। তো এখান থেকে পাঠানো হয়েছিল খুর্দা রোড। আচ্ছা, আমি ইস্ট কোস্ট রেলওয়েতে, ইস্ট কোস্ট রেলওয়ে যে জোন আছে তার আন্ডারে খুর্দা ডিভিশন, যেটি আরআরবি ভুবনেশ্বরের মধ্যে পড়ে, সেখানে আমি কর্মরত, রাইট। তো দেখো লেটারটি পাঠানো হয়েছিল 17/2/2020 সালে, ঠিক। এখানে দেখো কি আছে, এবার বাদিকে দেখো, বাদিকে এখানে কিছু একটা নাম্বার দেওয়া আছে, এটা অফিসিয়াল নাম্বার। এই নাম্বারের আন্ডারে আমার এই লেটারটি ইস্যু হয়েছিল, সেটি দেওয়া আছে। আর এরপরে ঠিকানা আছে আমার, টু দিয়ে আমার নাম আছে, ফাদার্স নেম, ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বার, আর ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটি হলো যেই ইমেল অ্যাড্রেস তুমি যখন ফর্ম ফিল আপ করেছো সেখানে দিয়েছিল সেই ইমেল অ্যাড্রেস, আর নাম্বারটিও যে নাম্বার তুমি দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় সেটি, রাইট। এবার সাবজেক্টে দেখো, সাবজেক্টে লেখা আছে প্রভিশনাল টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ ট্রেনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন পে ব্যান্ড অন, যার রেঞ্জ 5,200 থেকে 20,200 উইথ গ্রেড পে 1900 অ্যাজ পার 6 সিপিসি। আমি বোঝাবো, সব কিছুই ক্লিয়ারলি বোঝাবো। লেভেল 2 অ্যাজ পার 7 সিপিসি, স্টাইপেন্ড রুপিস 19,900 প্লাস ইউজুয়াল ডিএ। তো এখানে বিষয়টি কি দাঁড়ায়, এখানে তোমরা যদি জানো তাহলে ভালো, না জানলে তোমাদের জানিয়ে রাখি যে যতদিন না তোমাদের প্রফেশনাল পিরিয়ড কমপ্লিট করছে, সমস্ত চাকরির যে কোনো ডিপার্টমেন্টে তুমি যাও, সমস্ত চাকরির একটি প্রফেশনাল পিরিয়ড থাকে। যতক্ষণ পর্যন্ত প্রফেশনাল পিরিয়ডে তুমি পার না করছো, ততক্ষণ তুমি রেগুলার এমপ্লয়ি হচ্ছ না, ততক্ষণ পর্যন্ত তুমি একজন টেম্পোরারি এমপ্লয়ি হিসাবে কাজ করছো, ঠিক আছে। এবং এই প্রফেশনাল পিরিয়ড খুব সামলে চলতে হয়, তার কারণ এর মধ্যে কিছু হয়ে গেলে তখন যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, রাইট। দেখো এখানে কি লেখা আছে, প্রফেশনাল টেম্পোরারি পিরিয়ড, এই জন্য টেম্পোরারি লেখা আছে। আর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ ট্রেনি এএলপি, যে কোনো এএলপির প্রথমে ট্রেনিং হচ্ছে, তো যতদিন পর্যন্ত ট্রেনিং হচ্ছে ততদিন তাকে ট্রেনি এএলপি বলা হবে। যখন ট্রেনিং কমপ্লিট হচ্ছে, তারপরে যখন তার পোস্টিং হচ্ছে, তখন তাকে একজন এএলপি বলা হয়, রাইট। তো ঢুকলেই এএলপি হয় না, প্রথমে ট্রেনি এএলপি, তারপরে এএলপি। আর যতদিন পর্যন্ত ট্রেনিং শুরু না হচ্ছে ততদিন প্রো এএলপি। এই ছোটো ছোটো টার্মস যেগুলো তোমাদের জানতে হবে, রাইট। এইবার দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে পে ব্যান্ড অন 5,200 থেকে 20,200, এটি হলো রেঞ্জ। পে ব্যান্ড অনের মধ্যে যে রেঞ্জটা আছে, যে 5,200 টাকা থেকে 20,200 টাকা, রাইট। এবার দেখো গ্রেড পে 6 সিপিসি, 6 সিপিসি মানে হলো 6 পে কমিশন। দেখো এটি 6 পে কমিশন অনুযায়ী গ্রেড পে 1900 মানে 1,900, কিন্তু বর্তমানে সেন্ট্রাল রেলওয়েতে 7 সিপিসি রয়েছে, এবং 2026-এ 8 পে কমিশন লেগে যাবে, তো তখন 8 সিপিসি হবে। তো এখন বর্তমানে 7 সিপিসি আছে, সো 7 সিপিসি অনুযায়ী গ্রেড পে বলে কিছু নেই এখন লেভেল 2, মানে গ্রেড পে উঠে গিয়ে এখন লেভেল 2, লেভেল 1, লেভেল 3 লেভেল হিসাবে পরিচিত, ঠিক আছে। তো এখানে লেভেল 2 জব এটি, যেটি বলা আছে ক্লিয়ারলি, এবং এর স্টাইপেন্ড আছে হলো 19,900, এবং অ্যাকচুয়ালি এটাই যখন তোমরা ট্রেনিং করছো তখন 19,900, তার সাথে ডিএ, যে বর্তমানে যে ডিএ আছে সেই ডিএটি তোমরা পাবে, ঠিক আছে। এরকম নয় যে
অনেক কিছু পাবে স্যালারিতে না, শুরুর যে এখন বর্তমানে 84 ডেজ, আমাদের 84 ডেজের ট্রেনিং হয়েছিল, তো এখন অবধি 84 ডেজের ট্রেনিংই আছে। যারা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে জয়েন করেছে তাদের 84 ডেজেরই ট্রেনিং হচ্ছে, ঠিক আছে। তো এটি আছে। এবার কি বলা আছে দেখো, প্রথম যে প্যারা, সেই প্যারাটি খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলা আছে, I am pleased to inform you that this office of appointment as assistant loco pilot payment on grade pay 1900 is being issued to you based on your selection by RRB BBS। দেখো আমি বলেছি RRB ভুবনেশ্বর থেকে আমার পরীক্ষা দেওয়া ছিল, তো আমার এখানে RRB ভুবনেশ্বর লেখা আছে। এখানে RRB কলকাতায় যারা থাকবে তারা RRB কলকাতা লেখা থাকবে, যারা কলকাতার, তোমাদের সাথে যারা তোমরা গুয়াহাটিতে দিয়েছো যারা RRB গুয়াহাটি, যারা যেখানে দিয়েছো সেটাই লেখা থাকবে, ঠিক আছে। তো এখানে এটা বলা আছে, এখানে বলা আছে আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তোমার নামে, তোমার সিলেকশন ওপর বেসড করে তোমার নামে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে। কোথা থেকে? RRB ভুবনেশ্বর থেকে, রাইট। তারপরে কি লেখা আছে, বিফোর পোস্টিং অ্যাজ রেগুলার এলপি, রেগুলার এলপি পোস্টিংয়ের আগে, আমি বলেছি রেগুলার এলপি পোস্টিংয়ের আগে তোমাকে you are requested to undergo training in জোনাল ট্রেনিং স্কুল and also field training as trainee ALP as per rules। এই অবধি দেখো, তারপরে আমি বলছি। তো এখানে ক্লিয়ারলি বলা আছে যতক্ষণ না তুমি ট্রেনিং কমপ্লিট করছো ততক্ষণ রেগুলার এলপি হতে পারছো না। তো রেগুলার এলপি হওয়ার আগে তোমাকে ট্রেনিং কমপ্লিট করতে হবে, থিওরিটিক্যাল এবং ফিল্ড ট্রেনিং কমপ্লিট করতে হবে করার, এবং যেটি কোথায় হবে? জোনাল ট্রেনিং স্কুলে, ঠিক আছে। যেমন আমাদের হয়েছিল VSKP, যেটি হায়দ্রাবাদ ভাইজাকের কাছে অবস্থিত। তো সেখানে আমাদের ট্রেনিং হয়েছিল 84 ডেজের, ঠিক আছে। এবং এর পরে 10 দিনের একটি হ্যান্ডলিং হয়, যার নাম হ্যান্ডলিং, মানে যেখানে তোমাকে ফিল্ড ট্রেনিং, যেখানে লোকোতে গিয়ে লোকোতে গিয়ে তোমাদের সিগন্যাল সম্পর্কে ধারণা নিতে হবে, গাড়ির ভেতরে কীভাবে কাজ হচ্ছে সেই সম্পর্কে ধারণা নিতে হবে, এই ধরনের কাজ, এগুলো এটা ফিল্ড ট্রেনিং হিসেবে পরিচিত। তো এই জিনিসগুলো হবে। হ্যাঁ, এরপরে যখন তোমার পোস্টিং হবে তখন তুমি অ্যাজ রেগুলার এলপি, কিন্তু পার্মানেন্ট নয়, টেম্পোরারি, রাইট। তো দেখো এরপর কি বলা আছে, এরপরে বলা আছে যে সাবজেক্ট টু ইয়োর পাসিং the prescribed medical examination by the authorized medical officer of this railway and production of your original certificate such as birth certificate or matriculation certificate etc. for satisfactory proof in support of your age on a stipend rupees 19,900 per month and dearness allowance as per admissible আন্ডার দ্য রেলওয়ে রুলস। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে এর আগে এই যে ট্রেনিংয়ে পাঠানো হবে তার আগে তোমাকে প্রেসক্রাইব মেডিকেল, যেই মেডিকেল স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড দিয়ে তোমাকে কাটাতে হবে, মানে মেডিকেল পরীক্ষা তোমার হবে। এলপিতে মেডিকেল পরীক্ষা কি আছে সবাই জানো, A1। আমি এই সম্পর্কে আমার হিন্দি চ্যানেলে টোটাল ফুল ডিটেলস দিয়ে ভিডিও করেছি যে এই বছর কী ধরনের আমার সময় কী ধরনের মেডিকেল হয়েছিল, সেই এক্সপিরিয়েন্স পুরোপুরি শেয়ার করেছি। এই বছর যারা দিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল, ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে, ঠিক আছে। এবং তোমার সমস্ত যে যাবতীয় ডকুমেন্টস সেগুলো মানে ডিভি করতে হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাকে করতে হবে। এবং দেখো এখানে একটি ইম্পর্ট্যান্ট জিনিস বোঝার আছে, অনেকেরই আছো যাদের বার্থ সার্টিফিকেট হয়নি বা নেই, অনেকেরই আছো। তো তাদের জন্য কি আছে, তাদের জন্য বলা আছে বার্থ ডেট অফ বার্থের প্রুফের জন্য তুমি হয় বার্থ সার্টিফিকেট দেখাতে পারো, না হলে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেখাতে পারো, মানে মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে পারো। এবার RRB ভুবনেশ্বরের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট চেয়েছে, কিন্তু আমাদের ইস্টার্ন রেলওয়ের জন্য এটি মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড যা খুশি দেখালেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটি তোমরা যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের কোনো টেনশনের কিছু নেই, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেখালেই হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর দেখো নিচে কি আছে, নিচেতে আছে ট্রেনিং পিরিয়ড, 2 নম্বর আছে ট্রেনিং পিরিয়ড উইল কমেন্স অ্যাজ পার। দেখো এইগুলো হবে যেগুলো আছে সেগুলো আছে, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এইবার এটি খুব ইম্পর্টেন্ট জায়গা, দেখো দিস অ্যাপয়েন্টমেন্ট ইজ টার্মিনেবল অন 14 days নোটিস অন আইদার সাইড বাট নো সাচ নোটিস উইল বি রিকোয়ার্ড ইফ দ্য ট্রেনিং পিরিয়ড ইজ টার্মিনেটেড ডিউ টু ইয়োর মেন্টাল অর ফিজিক্যাল ইনক্যাপাসিটি অর
failure in examination or your removal or dismissal as per disciplinary measure. দেখো এটি খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলছি। ট্রেনিং পিরিয়ড তোমাদের জন্য এবং আমাদের সবার জন্য খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয় ইনিশিয়াল ট্রেনিং পিরিয়ড। তার কারণ ট্রেনিং পিরিয়ডে যদি কোনো রকম প্রবলেম হয়, প্রবলেম মেন্টাল হতে পারে, প্রবলেম হেলথ কন্ডিশন যেটি ইয়ন মেডিকেল স্ট্যান্ডার্ডে আসছে না সেটি হতে পারে তুমি কোনো মানে নিয়ম বহির্ভূত কোনো কাজ করেছো, বলা আছে ডিসিপ্লিনারি মেজার যেটি ডিসিপ্লিনের বাইরে চলে যাচ্ছে এবং সিরিয়াস কোনো ইস্যু, এই সংক্রান্ত বিষয়ে তোমাকে ট্রেনিং করা অবস্থাতেই বরখাস্ত করতে পারে চাকরি থেকে এবং সেই অবস্থায় তুমি কোনো রকম অ্যাকশন নিতে পারবে না। অ্যাকশন মানে তুমি এর বিরুদ্ধে কোনো রকম জবাব চাইতে পারবে না, কোনো রকম কোর্টে যেতে পারবে না, তার কারণ এটাই কন্ডিশন। কিন্তু এর আগে মানে যখন তোমার মেডিকেল কমপ্লিট হচ্ছে, যতদিন না পর্যন্ত তুমি ট্রেনিংয়ে জয়েন করছো, এর আগে যদি রেলওয়ে তোমাকে কোনো কারণে বের করতে চায় বা তুমি যদি এটি ট্রেনিংয়ে যেতে না চাও, তাহলে 14 দিনের নোটিশ পিরিয়ডে তুমি ছাড়তে পারো। মনে করো তুমি জয়েন করতে চাও না, তো 14 দিন আগে তুমি জানাতে পারো বা রেলওয়ে 14 দিন আগে কোনো নোটিশ দিয়ে জানাতে পারে। এখানে আইদার সাইড লেখা আছে, এর মানে হলো এইটা। বোঝা গেল তো ট্রেনিং পিরিয়ড খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইবার এর নিচে দেখো বলা 4 নম্বর পয়েন্টে এই ওপরে যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে সেগুলো তোমাকে মেনে তোমাকে একটি শপথ নিতে হবে, এখানে ওটা বলা আছে, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর পয়েন্টে কি 6 নম্বর পয়েন্টে কি বলা আছে, ইউ মাস্ট বি প্রিপেয়ার টু গো অন ট্রান্সফার টু এনি স্টেশন অন ইস্ট কোস্ট রেলওয়ে। এটি আমাদের জন্য ইস্ট কোস্ট রেলওয়ে, এখানে তোমাদের কলকাতা থাকবে, মানে তুমি কলকাতা রেলওয়ে কলকাতা ডিভিশন মানে জোনালের আন্ডারে যে কোনো স্টেশনে যেতে তুমি ট্রান্সফার তোমাকে করতে পারে রেলের যদি রিকোয়ারমেন্ট হয়। এরপরে এখানে 7 নম্বরে তোমরা জিজ্ঞেস করো অনেকেই যে কী জিনিস তোমাদের ডিভির সময় নিয়ে যেতে হবে, সেগুলো বলা আছে। 3 attestation form duly signed by you on enclosed and xerox copy, and 3 সার্টিফিকেট অফ ক্যারেক্টার ফ্রম ডিফারেন্ট গেজেট অফিসার, মানে বিভিন্ন গেজেট অফিসারকে দিয়ে 3টে অ্যাটেস্টেশন ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এরপরে এবার সেটি বিভিন্ন অথরিটির হতে পারে, রাইট। এইসব এই 7 নম্বর পয়েন্টে দেখে নিও। আমি 10 নম্বর পয়েন্টে যাব। 10 নম্বর পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট। দেখো 10 নম্বর পয়েন্টে বলা আছে, অন কমপ্লিশন অফ ইউর ট্রেনিং you will have to serve the railway administration for a minimum 5 period of years, ঠিক আছে। দেখো তোমাকে যদি তোমার ট্রেনিং কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমাকে অন্তত 5 বছরের জন্য রেলওয়েতে সার্ভিস করতে হবে। আর সেটি যদি তুমি না করো, ঠিক আছে, তাহলে এই সব কিছু আছে। ইউ উইল নট টু বি অ্যালাউ উইথড্র, তুমি উইথড্র করতে পারবে না। আমাদের সবাইকে একটি বন্ড বানাতে হয়েছিল, ঠিক আছে, কোর্ট থেকে একদম নোটারি করে বন্ড বানাতে হয়েছিল, যে বন্ড সবাইকে সাবমিট করতে হবে, তোমাদেরও সাবমিট করতে হবে, যেখানে 5 বছরের সার্ভিস গ্যারান্টি তুমি দিচ্ছ। আর যদি তুমি ছেড়ে দাও, তাহলে কি বলা আছে দেখো, ইউ উইল নট বি অ্যালাউ টু উইথড্র করার তোমার কোনো পারমিশন নেই ফ্রম ট্রেনিং এক্সেপ্ট ফর এনি রিজন হুইচ আর বিয়ন্ড ইয়োর কন্ট্রোল। তোমার কন্ট্রোলের বাইরে কোনো ঘটনা ছাড়া তুমি ট্রেনিং থেকে উইথড্র করতে পারবে না। তো কোনো কারণে তুমি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হলে আলাদা বিষয়, যেটি তোমার কন্ট্রোলের বাইরে যেটি তোমার কন্ট্রোলের মধ্যে, সেরকমভাবে তুমি যদি উইথড্র করো বা জয়েন করার পরে যদি উইথড্র করো, তাহলে কি আছে দেখো, এখানে বলা আছে, এখানে সুন্দরভাবে বলা আছে যে কি আছে এখানে দেখো, 5 years as stated above or wish to withdraw from training for any reason which are not beyond your control, তোমার কন্ট্রোলের বাইরে যে বিষয়গুলো নেই, অথবা ট্রাই টু উইথড্র বাই উইলফুললি, মানে ইচ্ছাকৃত তুমি অ্যাবসেন্টিং ইয়োরসেলফ, মানে ইচ্ছাকৃত তুমি উইথড্র করছো, ঠিক আছে, তাহলে ইউ উইল বি লায়াবল টু রিফান্ড দ্য হোল কস্ট অফ ইয়োর ট্রেনিং। তোমার হোল কস্ট, ট্রেনিংয়ের সময় যে কস্ট তোমার উপর খরচা করা হয়েছিল, সমস্ত কস্ট তোমাকে ফেরত দিতে হবে। অ্যান্ড আদার মানি পেইড বাই ইউ,
পেড টু ইউ মানে হলো তোমাকে, মানে এটি ইন শর্ট স্টাইপেন্ড, তোমাকে যে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে বেসিক প্লাস ডিএ এই পুরোটাই ফেরত দিতে হবে তোমার ট্রেনিংয়ের সময় যেটি হয়েছিল, মানে ট্রেনিং 84 ডেজ হলে এই হিসেবে তোমাকে ফেরত দিতে হবে, এবং তার সাথে তোমার সমস্ত রকম যে খরচা করেছিল সেগুলো উইথ 12.5% ইন্টারেস্ট, 12.5% ইন্টারেস্ট সমেত। এই জন্যে যারা ভাবছো যে ছেড়ে দেবে তারা এই কন্ডিশনের জন্য রেডি থেকো, ঠিক আছে। আর যদি মনে হয় যে না এই কন্ডিশনে যেতে চাইবে না, তাহলে তার আগে তোমরা চিন্তা ভাবনা করো যে কি করবে। এটি খুব সিরিয়াস, এবং এর জন্য রেলওয়েতে একটি ডিপার্টমেন্টও রয়েছে, মানে এই সংক্রান্ত বিষয়, তার সাথে এটিও যুক্ত সেটেলমেন্ট ডিপার্টমেন্ট। তো তোমাকে সেটেলমেন্ট ডিপার্টমেন্টে গিয়ে ক্লিয়ারেন্স নিতে হবে চাকরি ছাড়ার সময়, ঠিক আছে। তো এরপরে এই বিভিন্ন কিছু লেখা রয়েছে 11 নম্বর পয়েন্টে, যে ইন কেস ইউ ফেল টু কমপ্লিট দ্য ট্রেনিং স্যাটিসফ্যাক্টরিলি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেসক্রাইব পিরিয়ড, তাহলে এইগুলো হবে, মানে তুমি যদি ফেল করো প্রেসক্রাইব সময়ের মধ্যে, মানে 84 ডেজের মধ্যে, বা তার সাথে আরও কিছু ফেলগুলো 2বার 3বার সময় দেওয়া হয়, তার মধ্যে না করতে পারলে তাহলে এইগুলো হবে, ঠিক আছে। তো এই সমস্ত আমি আরও ডিটেলসে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। তো আমার দেখো লাস্টে 13 নম্বর পয়েন্টে কি লেখা আছে তো 13 নম্বর পয়েন্টে কি লেখা আছে যে ইউ উইল হ্যাভ টু সাবমিট প্রাণ ফর্ম দ্য নিউ পেনশন স্কিম। যারা সবাই জানো যে এখন নিউ পেনশন স্কিমের আন্ডারে সবাইকে রেলওয়েতে জয়েন করতে হবে, তো সেই সংক্রান্ত বিষয়ে লেখা ছিল যে আমাকে সমস্ত কিছু নিয়ে ডেট দেওয়া ছিল যে কত 6 তারিখ, মার্চের 6 তারিখ 2020-তে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেখানে আমাকে এগুলো সাবমিট করতে হয়েছিল। অ্যাড্রেস ছিল দেখো রিক্রুটমেন্ট সেকশন, পার্সোনাল ডিপার্টমেন্ট, খুর্দা রোড, ডিভিশন ডিআরএম অফিস, খুর্দা রোড, পোস্ট জার্নি, খুর্দা রোড। তো তোমাদের অ্যাজ ইউজুয়াল তোমাদের যেই রিলেটেড ডিভিশন সেখানে তোমাদের সেই অ্যাড্রেস থাকবে, এবং সেখানে এগুলো সাবমিট করতে হবে। তো লাস্টে যেখান থেকে পাঠানো হয়েছিল সেই অফিসার তার সিগনেচার উইথ সিল, আর এখানে তোমাকে প্লেস যেখানে তোমার জায়গা সেই নাম এবং ডেট দিয়ে এটি নিয়ে তোমাদের ওই দিন যেতে হবে, ঠিক আছে। তো বোঝা গেল এই হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এরপরে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব পরবর্তীকালে। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি একটু মোটিভেশনাল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং একের পর এক এখন রিলেটেড সমস্ত কিছু আপডেট হতে থাকবে।